Bismillahir Rahmanir Rahim. Today I will explain higher order differential equations solution procedure. গত ক্লাস পর্যন্ত আমরা ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনস এর চারটা প্রসেস ইনক্লুডিং ব্রাঞ্চ প্রসেসেস আলোচনা করেছিলাম। আজকে আমরা হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে এবং সলিউশন প্রসেস কি তা আমরা শিখব। আমরা অলরেডি হায়ার অর্ডার কাকে বলে তা শিখেছি। অর্ডার এবং ডিগ্রি যখন শিখেছিলাম তখন হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সম্পর্কে আমাদের একটি বেসিক আলোচনা করেছিলাম। সে ফর এক্সাম্পল ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার মাইনাস 3 dy by dx plus 2y is equals to suppose 0. Sorry. Assalamu alaikum sir. So আমরা একটি এক্সাম্পল নিলাম। আমি যদি প্রশ্ন করি what is the order of this differential equation, answer is what? 2. 2 sir. 2 আমরা অর্ডার ডিগ্রি কিন্তু পড়েছিলাম, ডিগ্রি 1 সে ঠিক আছে। আমরা ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনই সলভ করব। সো দিস ইজ সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, আর সেকেন্ড অর্ডার কেন? লিডিং টার্মটা হলো ম্যাক্সিমাম যে টাইম অফ ডিফারেন্সিয়েশন হুইচ ইজ 2। এটা না থাকলেও সেকেন্ড অর্ডার, এই দুইটা না থাকলেও সেকেন্ড অর্ডার, বাট এইটা না থাকলে সেকেন্ড অর্ডার হবে না। আচ্ছা, সাপোজ another example, d cube y by dx cube suppose is equals to e to the power x. এটা হলো থার্ড অর্ডার, কারণ ম্যাক্সিমাম নাম্বার অফ ডিফারেন্সিয়েশন হলো 3, থার্ড অর্ডার। তাহলে আজকে আমরা এরকম হায়ার অর্ডার বলতে অর্ডার 2, 3, 4, 5 যে কোনো অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন হতে পারে, তবে ডিগ্রি 1 থাকবে। ডিগ্রি 1 দিয়ে আমরা বিভিন্ন অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন শিখব। আচ্ছা, তাহলে আমাদের টপিকটা হলো আজকে আমরা পড়াবো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনস অফ হায়ার অর্ডার। হায়ার অর্ডার with constant coefficient. এখানে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস বলতে একটা জিনিস আছে। কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস বলতে আমাদের যে দেখো এই এটা হলো সেকেন্ড অর্ডার টার্মের আগে একটা কোএফিসিয়েন্ট আছে 1, 1 থাকলে দেওয়া লাগে না। এখানে আছে কোএফিসিয়েন্ট -3, এখানে কিন্তু অর্ডার 0 আর কোএফিসিয়েন্ট 2, অর্থাৎ ডিফারেন্সিয়েশন করা নাই, ঠিক আছে। আর কনস্ট্যান্ট আছে 2, এখানে আছে কনস্ট্যান্ট 1। তার মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বাম পাশে যে টার্মস গুলি থাকবে ডিফারেন্সিয়াল টার্মস, তাদের সহগগুলি কি হবে? কনস্ট্যান্ট হবে। এই জন্য এর নাম হলো কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। linear differential equations of higher order with constant coefficients. তো আর ডান পাশে যে কোনো ফাংশন অফ এক্স হতে পারে, অথবা কনস্ট্যান্ট হতে পারে, অথবা 0 হতে পারে। অর্থাৎ একটি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমি যদি তোমাকে স্লাইডে দেখাই তাহলে দেখবো যে দুই ভাগে ভাগ করা হয়েছে একটি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে। একটা হলো লেফট হ্যান্ড সাইডের পোরশন আর একটা হলো রাইট হ্যান্ড সাইডের পোরশন। তোমরা স্লাইডে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, দিস ইজ nth অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। দেখো কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস বলতে এই যে a0 একটি কনস্ট্যান্ট, a1 কনস্ট্যান্ট, a2 কনস্ট্যান্ট, এইভাবে আপ টু an কনস্ট্যান্ট।
আর ম্যাক্সিমাম টাইম অফ ডিফারেন্সিয়েশনটা দেখানো হয়েছে d টু দ্য পাওয়ার n y ডিভাইডেড বাই dx টু দ্য পাওয়ার 1 n। তাহলে এই জন্য এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে বলা হচ্ছে nth অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। তাহলে আশা করি তোমরা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস বলতে কি বুঝো সেটা বুঝে গেছো। এই যে কোএফিসিয়েন্টস গুলি a0, a1, a2 up to an, these are the coefficients. And in right hand side, this is another function of x, that is q of x. It may be 0, it may be any constant, or it may be any function of x. এই প্যাটার্নটা হলো nth order linear differential equation with constant coefficients। এই nth order থেকেই কিন্তু আমরা ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার ইত্যাদি ইত্যাদি দেখাতে পারি। যেমনটা কিছুক্ষণ আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম সেকেন্ড অর্ডারের, থার্ড অর্ডারের, ফোর্থ অর্ডার, যে কোনো অর্ডারের দিতে পারি। সো আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখলে মোটামুটি বুঝতে পারবো যে এর অর্ডার কত এবং ডিগ্রি কত। ওকে, এখানে তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ দেয়ার আর লটস অফ এক্সাম্পলস, এবং প্রত্যেকটার অর্ডার তোমরা আইডেন্টিফাই করতে পারবে আই থিঙ্ক, তাই না? আমি যদি বলি তাহলে যেমন অর্ডার 2, অর্ডার 2, অর্ডার 3, অর্ডার 3, অর্ডার 4, অর্ডার 2, অর্ডার 3, বুঝা যাচ্ছে না? এই হলো একটা পার্ট। আরেকটা পার্ট আছে, দেখো কিছু কিছু প্রবলেমের রাইট হ্যান্ড সাইডে আছে 0, আর কিছু কিছু প্রবলেমের রাইট হ্যান্ড সাইডে আছে ফাংশন অফ এক্স, 0 অথবা ফাংশন অফ এক্স, দ্যাট ইজ কিউ অফ এক্স এর মান 0 হতে পারে, ফাংশন অফ এক্স হতে পারে। ওকে, সো আমরা এই জিনিসগুলি দেখলাম। এখন আমরা দেখব সলিউশন প্রসেস। আমরা কিভাবে এই হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করব, তার প্রসেসটা কি সেটা দেখব। আসলে সলিউশনটা দুই প্রকারের, ওয়ান ইজ কমপ্লিমেন্টারি সলিউশন, another one is particular solution. কমপ্লিমেন্টারি সলিউশনকে কমপ্লিমেন্টারি ফাংশনও বলা হয়ে থাকে, আর সংক্ষেপে এটাকে YC দ্বারা ক্রিয়েট করা হয়ে থাকে। আর another solution is particular solution অথবা পার্টিকুলার ফাংশন, এটাকে YP দ্বারা ডিনোট করা হয়ে থাকে। আর এই দুটার সমন্বয় হলো কমপ্লিট সলিউশন, অর্থাৎ একটা সলিউশনের দুইটি পার্ট থাকে, YC এবং YP। YC হোয়াট? YC is complementary solution of Y, YP is particular solution of Y। এই দুটাকে একত্রে করলে হবে কমপ্লিট সলিউশন। এবার যদি রাইট হ্যান্ড সাইডে 0 থাকে, একটি ডিফারেনশিয়াল ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইড 0, তাহলে পার্টিকুলার সলিউশনও 0। কথা কি বুঝে আসছে? জি স্যার। হ্যাঁ, আর লেফট হ্যান্ড সাইডে তো অবশ্যই সাম ফাংশন অফ এক্স থাকবে, দ্যাট মিন্স ডিফারেনশিয়ালের ফাংশন থাকবে, সেটা YC ক্যালকুলেশন আমরা করব। আর রাইট হ্যান্ড সাইডে যেসব ডিফারেনশিয়াল ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইড 0, তাদের YP হলো 0। সেই ক্ষেত্রে কমপ্লিট সলিউশন হবে শুধুমাত্র Y সমান YC, এই দুটি আসবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আজকে আমরা চেষ্টা করব how to calculate YC of higher order differential equation। এখানে স্লাইডে আছে, আমি স্লাইড ছাড়া তোমাদেরকে বেসিক বোর্ডে আমি একটু দেখানোর চেষ্টা করছি, দেন পরবর্তীতে আমরা স্লাইডে যাব। তার মানে আমরা বুঝতে পারলাম হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশনের দুইটি প্রসেস, কমপ্লিমেন্টারি সলিউশন এবং particular solution. Now, how we calculate complementary solution? Let us try to explain with an example. আমরা একটা এক্সাম্পল নিচ্ছি পুরো জিনিসটাকে সলভ করে বোঝানোর জন্য। সাপোজ ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস 5 dy by dx
প্লাস 6y ইজ ইকুয়ালস টু 0। আজকে আমরা প্রথম দিকে রাইট হ্যান্ড সাইড সবগুলি 0 ধরবো। দ্যাট মিন্স কমপ্লিমেন্টারি ফাংশনই করব, পার্টিকুলারটা পরে করব সময় পাইলে, না হলে পরের ক্লাসে করব আমরা। আচ্ছা, এখন এই প্রবলেমটা আমরা সলভ করতে চাই। এই প্রবলেমটা আজকে থেকে শুরু হবে, আপ টু লাস্ট ক্লাস অফ দিস সেমিস্টার শেষ হবে। এই প্রসিডিউরটা এখন থেকে শুরু হবে, একেবারে সেমিস্টার শেষ ক্লাস পর্যন্ত আমাদের মনে রাখতে হবে। ইভেন ভাইভাতেও এগুলি জিজ্ঞেস করা হবে। তো সেই জন্য আমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করব তার থিওরামটা অঙ্কের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি। যে কোনো হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে হলে at first we have to consider a trial solution. একটা ট্রায়াল সলিউশন কনসিডার করতে হয়। সো আমরা মনে করো দিস ইজ ইকুয়েশন নাম্বার 1, let y equals to e to the power mx. ট্রায়াল সলিউশনের মডেল হলো y equals to e to the power mx। এটা হলো মডেল। যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন হায়ার অর্ডারের আমরা এই মডেলে কনসিডার করব, যে y equals to e to the power mx be a trial solution of equation 1। অর্থাৎ এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা ট্রায়াল সলিউশন, যেটা আমরা রিহার্সাল বলি না, প্রাথমিক একটা সমাধান, সেটা আমরা ধরে নিলাম। আসলে এটাই কিন্তু এর সমাধান। তাহলে এখানে ডিফারেন্সটা কোথায়, কিভাবে এটার সমাধান? এখানে একটা অজানা রাশি আছে, সেটা কি? সেটা হলো এম। আমরা কিন্তু এম এর মান জানি না। এই এম এর মান বের করাই হলো আমাদের এখন টার্গেট, তাহলেই সমাধান হয়ে যাবে। এখন আসো, আমরা তো সমাধান বলেই ফেলছি, দিস ইজ আওয়ার ট্রায়াল সলিউশন। এখন এখান থেকে আমরা একবার ডিফারেন্সিয়েট করব, দুইবার ডিফারেন্সিয়েট করব, করার পরে এই ভ্যালুগুলো আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিব। একবার যদি ডিফারেন্সিয়েট করি কত হয়? ddx of y কত বলো তো দেখি? So 1 by m e to the power mx. ফর্মুলা ভুল করলে অঙ্ক হবে না। তোমাদেরকে কিন্তু আমি মাঝে মাঝে ফর্মুলা দেই। ddx of e to the power mx, m e to the power mx, আর ইন্টিগ্রেশন অফ e to the power mx 1 by m e to the power mx। একটু ভাই কষ্ট করে ফর্মুলাগুলি মনে রাখবে, ঠিক আছে? ddx of e to the power mx হলো m e to the power mx, আর ইন্টিগ্রেশন অফ e to the power mx হলো dx সমান 1 by m e to the power mx। তাহলে কি আসবে? m e to the power mx। ক্লিয়ার? দেন আমরা যদি দুইবার ডিফারেন্সিয়েট করি d স্কয়ার y বাই dx স্কয়ার, তাহলে আবার একটি m আসবে, দ্যাট ইজ m স্কয়ার e to the power mx। এখন আমরা এই মান তিনটি, y এর মান, dy বাই dx এর মান এবং d স্কয়ার y বাই dx স্কয়ারের মান, এই তিনটি মান 1 নম্বর সমীকরণে আমরা বসাবো। মান তিনটি যদি 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে কি আসে? ইকুয়েশন 1 implies that m square e to the power mx minus 5m e to the power mx plus 6 e to the power mx is equals to 0। তাহলে e to the power mx সবগুলো থেকেই কমন যায়, implies that m square minus 5m plus 6 e to the power mx equals to 0। আচ্ছা, দুইটি টার্মের গুণফল আমরা পেলাম 0, বাট দিস টার্ম ইজ আওয়ার ট্রায়াল সলিউশন। এটা আমাদের ধরা জিনিস না, এটা ধরে নিয়েছিলাম না। সো দিস রেজাল্ট ক্যানট বি 0। এই এক্সপোনেনশিয়াল ভ্যালুটা 0 হতে পারবে না, বিকজ ইট ইজ আওয়ার সলিউশন, ইট ইজ আওয়ার ট্রায়াল সলিউশন। তো ট্রায়াল সলিউশন 0 হলে তো তার কোনো সমাধানই হলো না, ঠিক আছে? সো ইট ক্যান নট বি 0।
দুইটি টার্মের গুণফল 0 হলে হয় দুইটি 0 হবে, না হয় তাদের কোনো একটি 0 হবে। যেহেতু আমরা ব্যাখ্যা করেছি এই টার্মটা 0 নয়, তাহলে কে 0 হবে? এই সাথে যেটা আছে এই অংশটুকু 0 হবে। তো এই অংশটুকু 0 হলে আমরা এইভাবে লিখতে পারি যে or m square minus 5m plus 6 equals to 0 as e to the power mx is not equals to 0. আমরা তাহলে কি পেলাম? একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেলাম। এই সমীকরণটার একটি বিশেষ নাম আছে। Therefore, the auxiliary equation AUXILIARY auxiliary equation, এটাকে AE বলা হয়। auxiliary equation is m square minus 5m plus 6 equals to 0. তাহলে আমরা প্রথমে একটি ট্রায়াল সলিউশন কনসিডার করেছি e টু দা পাওয়ার mx। সেই e টু দা পাওয়ার mx থেকে আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করে মূল ডিফারেনশিয়াল ইকুয়েশনে মান বসিয়ে ক্যালকুলেশন করে একটি অক্সিলারি ইকুয়েশন পেলাম। আমরা কিন্তু এই অক্সিলারি ইকুয়েশনটা ডাইরেক্ট লিখতে পারতাম। কিভাবে? দেখো, সেকেন্ড অর্ডার টার্ম থেকে আমরা পেয়েছিলাম m স্কয়ার, ফার্স্ট অর্ডার টার্ম থেকে পেয়েছিলাম m, আর সাথে -5, এখানে -5, আর জিরো অর্ডার টার্ম অর্থাৎ ডিফারেন্সিয়েশন করা নাই যেটা, সেটা জিরো অর্ডার, সেখান থেকে শুধু কনস্ট্যান্টটা এসেছে 6। তাহলে m স্কয়ার এসেছে সেকেন্ড অর্ডার টার্ম থেকে, এই যে সেকেন্ড অর্ডার টার্ম থেকে m স্কয়ার, ফার্স্ট অর্ডার টার্ম থেকে আসছে m আর কনস্ট্যান্ট, আর জিরো অর্ডার টার্ম থেকে এই কনস্ট্যান্টটা এসেছে। এভাবে আমরা অক্সিলারি ইকুয়েশনটা পরবর্তীতে ক্যালকুলেশন করব। কিভাবে প্রথম আছে তাই আমরা দেখালাম, ঠিক আছে? এখন আমরা এর সমাধান বের করব। এর সমাধান কত? অর m সমান কত? কে পারবে m এর মান বের করতে? দুইটা মান বের হবে স্যার, 1 এবং 6। 1 এবং 6। আর বাকি অন্যরা একটু করো না। সবাই একটু করো। এক বন্ধু বলেছে 1 এবং 6, আর বাকিরা একটু চেষ্টা করো না ক্যালকুলেটরে। আমি ক্যালকুলেটরে করেছি, ঠিক আছে? তোমাদেরও ক্যালকুলেটরে করতে হবে, কারণ আমরা তো সমাধান অনেক সময় মাথায় কাজ করে না, আর ক্যালকুলেটরে ভালো কাজ করে, ভুল করবে না। তো একজন যে বলেছো 1 এবং 6, দুঃখিত, তোমার অঙ্কটা রেজাল্ট হয়নি। এটার মান আসছে 2 এবং 3। আর 2 এবং 3 আমি উৎপাদক না করে ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে বের করেছি। এই যে মানগুলি সম্ভবত তোমরা দেখতেই পাচ্ছ, a b c, এই যে x এর মান 3 এবং 2, ঠিক আছে? তার মানে আমাদের ক্যালকুলেটর দিয়ে করাটা আমাদের জন্য ওয়াইজ। তাহলে আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছিলাম যে দিস ইজ আওয়ার ট্রায়াল সলিউশন, এটাই আমাদের সমাধান, শুধুমাত্র m এর মান অজানা। এখন আমরা m এর মান বের করেছি, কয়টা মান পেয়েছি? দুইটি মান পেয়েছি। অতএব YC, দ্যাট ইজ কমপ্লিমেন্টারি সলিউশনটা কি হবে? m এর মানগুলো শুধু এখানে বসিয়ে দিব, আর কিছুই না। দুইটা মান দুইবার বসাবো, এই। Therefore, the complementary solution is complementary solution, এটাকে YC লেখা হয়, আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম। তাহলে আমরা যেমন লিখেছি y সমান e টু দা পাওয়ার mx, এটা ছিল আমাদের ট্রায়াল সলিউশন।
সো এম এর দুটি মান পেয়েছি, একটা 2 একটা 3। এখন এই দুটা মান বসানোর নিয়ম হলো প্রথমে এম এর একটা মান বসাবো, তার সাথে একটা কনস্ট্যান্ট দিতে হবে বা প্যারামিটার বলা হয়, আর পরবর্তীতে আরেকটা মান বসাবো আরেকটি প্যারামিটার দিয়ে। এইভাবে c1 e টু দা পাওয়ার 2x প্লাস c2 e টু দা পাওয়ার 3x। আমরা এই c1 এবং c2 কে প্যারামিটার বা আরবিট্রারি কনস্ট্যান্ট বলা হয়, এবং তুমি আগে e টু দা পাওয়ার 3x পরে e টু দা পাওয়ার 2x যে কোনো ভাবে তুমি বসাতে পারো। মেসেজ ক্লিয়ার? কনস্ট্যান্ট c1 c2 না দিয়ে তোমার ইচ্ছা হলো তুমি a1 a2 দিবে, নো প্রবলেম। তোমার ইচ্ছা হলো a b দিবে, নো প্রবলেম। কনস্ট্যান্ট যে কোনো ভাবে ডিজাইন করতে পারি। তাহলে এই হলো আমাদের কমপ্লিমেন্টারি সলিউশন লেখার সিস্টেম। যদি এম এর মান 3টি আসতো তাহলে c1 e টু দা পাওয়ার প্রথম ভ্যালু ইনটু x প্লাস c2 e টু দা পাওয়ার দ্বিতীয় ভ্যালু ইনটু x প্লাস c3 e টু দা পাওয়ার m এর তৃতীয় ভ্যালু ইনটু x। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এই হলো আমাদের কমপ্লিমেন্টারি সলিউশন। তাহলে কমপ্লিট সলিউশনটা কি হবে? কমপ্লিট সলিউশনটা হবে, আমরা শিখেছি y ইকুয়ালস টু yc, দেয়ার ইজ নো yp। কেন yp নাই? আমাদের অঙ্কের ডান পাশে 0 ছিল, 0 থাকলে তাহলে yp 0 বলেছিলাম, সেজন্য শুধুমাত্র কমপ্লিট সলিউশন হবে y সমান yc। আর yc কত পেলাম? ফর y equals to c1 e to the power 2x plus c2 e to the power 3x thrice x, which is answer. আমরা এই সলিউশনটাকে বলা হয় অ্যালজেব্রাইক ইকুয়েশন। এই অ্যালজেব্রাইক ইকুয়েশনকে ফর্মুলেট করলে c1 c2 রিমুভ করার মাধ্যমে আমরা যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটা ছিল আমাদের প্রশ্নটা, যদিও মুছে ফেলছি। তাই এতক্ষণ আমরা একটি সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন করলাম এবং এখান থেকে শিখতে পারলাম যে এম এর ভিন্ন ভিন্ন দুইটি মান পেয়েছি, সেই দুটি মানের কারণে ওয়াইসি এইভাবে লিখতে হয়। ক্লিয়ার? আমি আরো দুটো এক্সাম্পল দিচ্ছি সংক্ষিপ্তভাবে। মনে করো আমাদের একটি অঙ্কের আমরা ক্যালকুলেশন করে এম এর মান বের করেছি এবং এম এর মান পেয়েছি 0 -1 3। এরকম আসতে পারে না? অবশ্যই আসতে পারে। এই ক্ষেত্রে আমাদের yc কি হবে? c1 e টু দা পাওয়ার 0 into x প্লাস c2 e টু দা পাওয়ার -x প্লাস c3 e টু দা পাওয়ার 3x। আমার কথাটা কি বুঝতে পেরেছো? যদি আমরা m এর মান এরকম 3টি পাই তাহলে yc টা এরকম হবে। 3টা হলে c1 c2 c3। এটাকে পরবর্তীতে আমরা সাজিয়ে লিখতে পারি e টু দা পাওয়ার 0 into x মানে 1, তাহলে c1 প্লাস c2 e টু দা পাওয়ার -x প্লাস c3 e টু দা পাওয়ার 3x। এই হলো আমাদের এই অংশের yc। আশা করি তোমরা yc কিভাবে লিখতে হয় বুঝতে পেরেছো। আবার মনে করো m এর মান আসলো সাপোজ -2 এবং 5, তাহলে yc কত হবে? yc হবে c1 e to the power -2x plus c2 e to the power 5x। বুঝা যাচ্ছে? স্যার হ্যাঁ বলো। স্যার একটা কথা বলার দরকার ছিল যে এম এর মান আমরা বের করতে আমার ভুল হচ্ছে, আপনি একটু দেখা দেবেন? বুঝি নাই। তো আপনি এম এর মান যেভাবে বের করলেন আমি করতে যা ভুল হচ্ছে আমার, মানে ক্যালকুলেটর করতে যা ভুল হচ্ছে আমার, দেখছি m স্কয়ার মাইনাস 5m প্লাস 6 ইকুয়াল 0। এটা না? জি স্যার, এটা আমরা ক্যালকুলেট করতে ভুল হচ্ছে আমাদের। ক্যালকুলেটরে পারতেছো না নাকি? ক্যালকুলেটরে পারতেছো না কেন? তুমি কি ইনপুট দিতে পারো না নাকি কি প্রবলেমটা কি? স্যার ইনপুট দিতে পারছি বাট ভুল হচ্ছে, আপনি একটু দেখাবেন? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, তুমি যে ভুলটা করতেছো বা যাই করতেছো
এখান থেকে আমাদের অঙ্কটা তো এমনই ছিল, তাই না? আমরা যদি উৎপাদকেও করি, দেখো এম স্কোয়ার আমাদের 6 কে এমন ভাবে ভাঙতে হবে যেন 5 হয়, তাহলে -2m -3m প্লাস 6 সমান 0। তাহলে -2 আর -3 মিলে -5, আবার 2 আর 3 গুণ করলে হয় 6। এখন এখান থেকে কমন নাও, m কমন নিলে m-2 আর -3 কমন নিলে m-2। তাহলে আমরা কি পেলাম? m-2 m-3 সমান 0। সুতরাং m সমান 2 3। এটা কোন পদ্ধতিতে করলাম? উৎপাদক। করলাম ক্লাস 7 এর পদ্ধতি বা ক্লাস 7 এ 8 তো আছে 7 থেকে শুরু। এটা একটা পদ্ধতি একেবারে ছোট ক্লাসের। আরেকটা পদ্ধতি দিচ্ছি, একটা ফর্মুলা আছে এরকম, x = -b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac/2a। এই ফর্মুলাটার সমীকরণ কোনটা জানো? তোমরা পড়েছো, ইন্টারমিডিয়েট বা ডিপ্লোমাতে পড়েছো। যদি ax² প্লাস bx প্লাস c সমান 0 হয়, সমীকরণ হ্যাঁ হ্যাঁ এই তো ধরতে পেরেছো, ax² প্লাস bx প্লাস c সমান 0 হলে x এর মান হলো এটা। এই দুইটা মান এখানেও যদি তুমি বসাও তাহলেও কিন্তু m এর মান 2 এবং 3 পাবা। জি স্যার। আর ক্যালকুলেটরে কিভাবে বসাবা? আমার এখানে একটা ব্যাকডেটেড ক্যালকুলেটর আছে। তোমরা ক্যালকুলেটরে তো অনেকে পারার কথা, আর এই টাইপের ক্যালকুলেটর তেমন কারোর কাছে থাকে না। এই যে EQN আছে, EQN বরাবর আছে 1, আমরা 1 এ ক্লিক করে নিলাম সাপোজ। তারপরে এই আননোনস দেখাচ্ছে, এগুলি না, 2 আননোনস 3 আননোনস না, অ্যারো সাইন একটা দেখাচ্ছে, ওই অ্যারো সাইনের দিকে যাইতে হবে। আর যাদের ভালো ক্যালকুলেটর তারা অলরেডি এমনি পারো। ডিগ্রি দেখাচ্ছে, আমাদের ডিগ্রি হলো 2, কারণ আমাদের ইকুয়েশনটাতে পাওয়ার সর্বোচ্চ 2, এই জন্য 2। তাহলে 2 এর বরাবর আমরা 2 তে ক্লিক করব। এবার এর মান বসাবো। এর মান হলো কোএফিসিয়েন্ট অফ m স্কয়ার 1। তাহলে কোএফিসিয়েন্ট অফ m স্কয়ার 1 বসিয়ে দিলাম, এন্টার দিতে হবে। কোএফিসিয়েন্ট অফ b -5, -5 বসাতে হবে। তুমি যদি 5 বসাও তোমার ওই রেজাল্ট আসবে, খেয়াল রাখতে হবে। তাহলে আমরা বসাবো -5। তুমি মনে হয় এই জায়গায় ভুল করছো। আর c এর মান 6, c এর মান 6 বসালাম। দেখো x1 3, এই যে x1 3 আর একটা 2। আমি আমার এই ছোট একটা ক্যালকুলেটরেই মানটা দেখিয়ে দিলাম। তোমরা তোমাদের বড় বড় ক্যালকুলেটর দিয়ে বা এই টাইপের যে কোনো ক্যালকুলেটর দিয়ে করতে পারো। আশা করি এটা দিয়ে পারবে, ফ্যাক্টরাইজ করে পারবে। তবে ফ্যাক্টরাইজ করে সব অঙ্ক তো পারা যায় না, সেই জন্য এইটা দিয়ে করবে যদি ক্যালকুলেটর না থাকে। আর ক্যালকুলেটর থাকলে কে যায় এত ঝামেলা করতে, তাই না? আমরা ক্যালকুলেটর করে নিব। তবে ঠিক মতো এন্ট্রি দেওয়ার অভ্যাস থাকতে হবে। এন্ট্রি ঠিক মতো দিতে না পারলে কিন্তু ক্যালকুলেটরও হবে না। তাহলে কি আমরা এটা বুঝতে পেরেছি যে m এর যদি এরকম দুইটা মান আসে, y সে এরকম হবে? এই দুটি एग्जांपल কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। ক্লিয়ার। আচ্ছা, আমি একটু ধীর সুস্থিতে পড়াচ্ছি, কারণ কিছুক্ষণ আগে বলেছিলাম এই যে লেখাপড়াটা সেমিস্টারের লাস্ট ক্লাসেও আমরা পড়াবো, ভাইভাতেও জিজ্ঞেস করবো, এই জন্য খুব মনোযোগ দিয়ে শতভাগ ক্লিয়ার করতে হবে। স্যার ভাইভাতে কি জিজ্ঞেস করবেন স্যার? ভাইভাতে জিজ্ঞেস করব, এই যে দেখো d স্কয়ার y বাই dx স্কয়ার মাইনাস 3 dy by dx plus 2y equals to 0, তার yc কত? ভাইবার কোশ্চেন, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার yc কত? তাহলে কি করতে হবে? আমি যদি সংক্ষিপ্তভাবে বলি, তার অক্সিলারি ইকুয়েশন বের করতে হবে ভাইবার জন্য। তাহলে এখান থেকে পাওয়া যায় অক্সিলারি ইকুয়েশন, এখান থেকে আসে একটা m স্কয়ার, এখান থেকে আসবে -3m, আর এখান থেকে আসবে 2। তাহলে চটপট m এর মান বের করতে হবে। এখন m এর মান কত? ক্লিয়ার? m এর মান কত? m এর মান আসে 1 এবং m এর মান আসে 1 এবং 2। ক্যালকুলেটরই করে ফেললাম মনে করো। তাহলে তোমাকে তো সময় দেওয়া হবে,
স্যার এম এর মানটা বের করতে হবে, প্রথমে এটা বলতে হবে স্যার অক্সিলারি ইকুয়েশন হলো তো এম এর মানে তো, সুতরাং স্যার ওয়াই সি আসে এরকম যে c1 e to the power x প্লাস c2 e to the power 2y6। তার মানে তোমার কাজ হলো প্রথমে অঙ্কটা দেখে অক্সিলারি ইকুয়েশনটা আইডেন্টিফাই করতে হবে, এম এর মান বের করতে হবে। বা এবার সময় তোমার সময় কাছে- লাগবে। হ্যাঁ অবশ্যই সময় লাগবে, তোমাকে তো 2 মিনিট সময় দিবে। ভাইবার সময় তুমি চিন্তা করবে এটার অক্সিলারি ইকুয়েশনটা কত, এম এর মান কত, ক্যালকুলেটর দিয়ে, বা তো এই জন্য তো প্র্যাকটিস করতে হবে, হয় ক্যালকুলেটরে না হয় ওই ফর্মুলায়। তারপরে মানগুলো বের করে মান দুটি বসাতে হবে। অনেক সময় অনেকে ক্যালকুলেটরও থাকে না বা হঠাৎ করে মান বের করতে পারে না, তখন বলে ফেলে স্যার এম এর যদি দুইটি মান পাওয়া যায় আর সেই দুটি মান যদি এমন হয় তাহলে এটা এমন হবে, এইভাবে বললেও বোঝা যায় যে সে লেখাপড়া করেছে। তাহলে বাইবার কোশ্চেনটাকে আমরা বুঝতে পেরেছি, আমরা এগুলি নিয়ে পরে আলোচনা করব। জি স্যার। জি, এবার আসো আরেকটি প্রবলেম করি। সলভ d square y by dx square minus 4 dy by dx plus 4y equals to 0। আরো একটি প্রবলেম, আমরা বেশি বেশি প্রবলেম সলভ করলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। কিছুক্ষণ আগে যেভাবে করেছিলাম এটা একটু সংক্ষিপ্তভাবে করব, আশা করি তোমরা বুঝতে পারবে। তবে এই লাইনটা সবসময় লিখে নিতে হবে যে লেট y equals to e to the power mx be a trial solution of equation 1, then ডাইরেক্ট আমরা অক্সিলারি ইকুয়েশন লিখব। ওই ভেঙ্গে 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 একবার দুইবার ডিফারেন্সিয়েশন করে তারপরে ফ্যাক্টরাইজ করে কন্ডিশন এগুলি না লিখে ডাইরেক্ট অক্সিলারি ইকুয়েশন লিখব। কিভাবে বলেছিলাম যে সেকেন্ড অর্ডার টার্ম থেকে আসবে আমাদের এম স্কয়ার মাইনাস 4, ফার্স্ট অর্ডার টার্ম থেকে আসবে এম প্লাস, আর জিরো অর্ডার টার্ম থেকে আসবে শুধু কনস্ট্যান্ট ভ্যালু 4। আমরা কি কথাটা বুঝতে পেরেছি? আমরা বিস্তারিত করলেও কিন্তু এটাই পেতাম, এখন থেকে আর বিস্তারিত করব না, প্রথমে একবার দেখালাম শেখানোর জন্য, পরের বার আমরা সেই অভিজ্ঞতা থেকে সংক্ষিপ্তভাবে লিখলাম। জি স্যার। এখন এখান থেকে এম এর মান বের করতে হবে না? বের করো এবার, বলো এম এর মান কত আসে? 2 হবে স্যার। 2 3-1 স্যার। কত আসে আবার বলো? 2। 2 জি স্যার। আচ্ছা, খেয়াল রাখতে হবে দিস ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন, ইট হ্যাজ 2 রুটস, তার দুইটি মান আছে। কয়টি মান? দুইটি মান। তাহলে ক্যালকুলেটর দিয়ে যখন করেছো তোমার চট করে একটা রেজাল্ট দেখাচ্ছে, একটা দেখাচ্ছে, আরেকটা কোথায়? আরেকটা এইটারই রিপিটেড। খেয়াল রাখতে হবে, তোমার এখানে তোমার জানা আছে যে এখান থেকে দুটি মান পাবে, কিন্তু একটা মান পেয়েছো ক্যালকুলেটরে, এটা বুঝে নিতে হবে যে আরেকটা মান সেইটাই। ক্লিয়ার মেসেজ? হ্যাঁ, তাহলে therefore কমপ্লিমেন্টারি সলিউশন YC। এবার রিপিটেড রুটস অর্থাৎ একই রকমের রুট একাধিকবার যদি হয় তাহলে কিন্তু কমপ্লিমেন্টারি সলিউশন লেখার সিস্টেম সামথিং ডিফারেন্ট। এরকম সেই ডিফারেন্টটা হলো, প্রথমে আমরা লিখবো এইভাবে C1, ওকে, C1 প্লাস C2x ইন্টু e to the power 2x। এই পার্থক্যটা আমাদের লিখতে হবে। আমাদের কিন্তু যদি ভিন্ন ভিন্ন হতো তাহলে লিখতাম C1 e to the power 2x প্লাস C2 e to the power another value into x, কিন্তু যেহেতু দুইটি রুট সমান তাই এই ফরম্যাট আমাদের ফলো করতে হবে, C1 প্লাস C2x e to the power 2x। এই হলো আমাদের YC। সেই therefore the complete solution কত হবে? y equals to YC or y equals to C1 plus C2x
e to the power 2i6, এটাই আমাদের অ্যান্সার। আমি আবার বলছি, একই রকমের রোড যদি একাধিকবার থাকে এইভাবে লিখতে হবে। যেমন আরো একটি উদাহরণ দিচ্ছি তোমার ক্লিয়ার বোঝার জন্য। তুমি একটা অঙ্কে এম এর মান পেয়েছো, মনে করো 2 2 2 2, কয়বার পেয়েছো? 4 টাইম। তাহলে ওয়াইসি কত হবে? সেই ক্ষেত্রে ওয়াইসি হবে c1 প্লাস c2x প্লাস c3 x স্কোয়ার প্লাস c4 x কিউব ইন্টু e টু দ্য পাওয়ার 2i6। বুঝতে পেরেছো? চারটা একই রকমের মান হলে এই ফর্মুলায় লিখতে হবে, দুইটি হওয়াতে আমরা এই ফর্মুলায়, তিনটি হলে এই c1 প্লাস c2x প্লাস c3x স্কোয়ার। আশা করি এই এক্সাম্পলটা দিয়ে বুঝতে পেরেছো যে একই রকমের রোডস যদি আসে তাহলে সিমিলার রোড আসলে আমরা কিভাবে কমপ্লিমেন্টারি সলিউশন লিখব। ক্লিয়ার? এনি কোশ্চেন? কোনো প্রশ্ন আছে? তপন চন্দ্র, স্যার নিচেরটাতে ওই যে আপনার ওই এক্স এর উপর একটা করে পাওয়ার যুক্ত হবে না স্যার? হ্যাঁ এক্স এর উপরে পাওয়ার বাড়তেছিল, ঠিক আছে। আমি আরো দু তিনটি এক্সাম্পল দিই, তোমাদের থেকে তেমন সাউন্ড আসতেছে না। মনে করো তুমি এম এর মান পেয়েছো 0 -1 3 3, কয়টি মান? একটা মান। চারটা মান। তার মধ্যে খেয়াল রাখতে হবে এই দুটি মান একই রকম, তাই না? জি স্যার। এই ক্ষেত্রে ওয়াইসি কেমন হবে? আমাদের ওয়াইসি হবে c1 e টু দা পাওয়ার 0 ইন্টু এক্স প্লাস c2 e টু দা পাওয়ার মাইনাস এক্স, যে -1 ইন্টু এক্স জি স্যার। প্লাস c3 প্লাস c4x টু e টু দা পাওয়ার 3x। দেখো বুঝতে পেরেছো কিনা? শুধু 0 এর জন্য এসেছে এই অংশটুকু, -1 এর জন্য এই অংশটুকু, আর এই দুটার জন্য এই পুরোটুকু। দেখো বুঝে নাও। জি স্যার। ওকে, আমরা কিন্তু এগুলি মনে রাখতে হবে, আমরা রুলস শিখাচ্ছি অঙ্কের মাধ্যমে, ছোট ছোট অঙ্কের মাধ্যমে রুলস শিখাচ্ছি। এখন আসো আরো একটি অঙ্ক সলভ করি। মনে করো প্রশ্নটা এরকম যে সলভ d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস 4y ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি শিখেছিলাম কিছুক্ষণ আগে? যে একটু ধরতে হবে, let y equals to e to the power mx be a trial solution of equation 1, then auxiliary equation is, auxiliary equation টা কি হবে কে বলতে পারবে? হ্যাঁ গোলাম আদনান পারবে? স্যার এম স্কয়ার বলো। এম স্কয়ার প্লাস 4y 4 সরি এম স্কয়ার প্লাস 4 equals to 0, জি স্যার m স্কয়ার প্লাস 4 4 equals। ইকুয়াল 0। এবার m এর মান কত বলো? m এর মান ইব্রাহিম, এমডি ইব্রাহিম বলো। m এর মান +4 আর -4 হবে মেবি স্যার। m এর মান +4 এবং -4, তাই তো? একজন বলেছো +4 এবং -4, আরেকজন স্যার +2 আর -2 স্যার। হ্যাঁ একজন বলেছে +2 -2, আর প্লাস 2 মাইনাস 2 স্যার 2 হবে, +2। শুধু +2 হবে স্যার। শুধু +2, তার মানে শুধু 2 ক্যালকুলেটরে করা যায় না? ক্যালকুলেটরে করে দেখো না, এগুলি কিন্তু এত সহজ জিনিস না। তোমরা ডিপ্লোমাতে পড়ে আসছো, স্যাররা পড়িয়েছিল, খেয়াল নাই। ক্যালকুলেটর তো করার কথা। কি আসে দেখো না। মান তো হ্যাঁ -2 এর রুট স্যার, -2 এর রুট করলে কি আসে ক্যালকুলেটর দিয়ে করলে? এই যে কিছুক্ষণ আগে যে আমি ক্যালকুলেটর দিয়ে দেখিয়েছিলাম মনে পড়ে? এর মান
এর মান হলো 1, বি এর মান, বি তো নাই, জি স্যার না। তাহলে বি এর মান 0, সি এর মান 4, এই বসালাম 4। এবার দেখো রেজাল্ট কি দেখাচ্ছে, x1 হলো 2, নিচে আছে i, ঠিক আছে, আর x2 হলো এই -2i। i এর নাম শুনেছ, জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার। তোমরা কিন্তু একজনও পারোনি। রেজাল্ট হলো +-2i। ওই যে একটা ফর্মুলা দিয়েছিলাম না, যে x = -b ± b² - 4ac/2a, জি স্যার। এখানে বসালেও কিন্তু এইটাই আসবে, কারণ আমরা জানি i সমান √(-1). তা আমরা যদি তুলনা করি, তাহলে a হলো 1, b হলো 0 এবং c হলো 4। তো মান বসিয়ে দাও, b এর মান 0 হলে এটা থাকে না কিছুই, আর এখানে থাকে ±-4 1 এবং c এর মান হলো 4/2। তাহলে কত হয়, 16 এর বর্গমূল 4, একটা মাইনাস থাকে, তাহলে +-4/2 আর হলো এই -1টা থাকে, অর্থাৎ +-2i। এই √(-1) এর মান হলো i। এই জটিল মান, অর্থাৎ তোমরা কিন্তু খেয়াল করতে পারোনি রেজাল্টটা কি হবে। এটা m এর মান এসেছে +-2i, i হলো কমপ্লেক্স অ্যাসাইনমেন্ট, কমপ্লেক্সের প্রতীক। তাহলে আমরা কি পেলাম, m² + 4 থেকে m এর দুইটি মান পেয়েছি, হুইচ আর কমপ্লেক্স ভ্যালুস, নট রিয়েল। আগের মতো না, কিন্তু আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছি যে আমরা নিয়ম শিখাচ্ছি, এই জন্য অঙ্ক ছোট হলেও কিন্তু ঘুরে ঘুরে ভিন্ন রকমের এসেছে, নো প্রবলেম। তাহলে m এর দুটি মান আমরা বসিয়ে দেই। দেয়ারফর yc কত, c1 e⁻²ix প্লাস c2 e⁻²-2ix, অর্থাৎ m এর মান প্রথম 2i বসিয়েছি, পরে m এর মান -2i বসিয়েছি। এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। ডিপ্লোমা অথবা ইন্টারমিডিয়েটে তোমাদের একটা ফর্মুলা ছিল ত্রিকোণমিতিতে, সেই ফর্মুলাটা হলো এই টাইপের, যে e⁻imx, এটা হলো cos mx প্লাস i sin mx। e⁻imx এর ফর্মুলা cos mx প্লাস i sin mx, আরেকটি ফর্মুলা হলো e⁻−imx হবে cos mx minus i sin mx। এই দুটি ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। These two formulas come from intermediate or diploma level। তোমাদের পার্ট 3 তে ছিল, ম্যাথের পার্ট 3, অনেকে এগুলি পড়ে, অনেকে পড়ে না, ঠিক আছে। e⁻imx এর ফর্মুলা, e⁻−imx এর ফর্মুলা। আসলে কেন বললাম, এখন আমাদের এই দুইটাতে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ এই অংশে m এর মান হলো 2 আর এখানেও m এর মান 2। আমরা ফর্মুলা দুটি এখন অ্যাপ্লাই করি, তাহলে কত আসে দেখো, c1 এর পরিবর্তে লিখতে পারি cos 2x প্লাস i sin 2x, এই প্রথম অংশের জন্য উপরের ফর্মুলার সাপেক্ষে, প্লাস c2 cos 2x minus i sin 2x। তাহলে আমরা কি করলাম, এই দুটা এর সাপেক্ষে ফর্মুলা দিয়ে আমরা এক্সপ্যান্ড করলাম। এখন একটু কমন নেই, দেখো এখানেও cos 2x আছে, এখানেও cos 2x আছে, তাহলে c1 প্লাস c2 ইন্টু cos 2x প্লাস ic1 মাইনাস i c2 ইন্টু sin 2x, অর্থাৎ এই c1i আর c2i এর আগে মাইনাস আছে, এগুলিকে আমরা একটু সেপারেট করলাম,
এটা একটি কনস্ট্যান্ট, এটাও একটি কনস্ট্যান্ট, এর মধ্যে কমপ্লেক্স টার্ম আছে, নো প্রবলেম, কনস্ট্যান্ট কমপ্লেক্স কনস্ট্যান্ট। এখন আমরা এই C1 প্লাস C2 এর পরিবর্তে আমরা মনে করে একটা নতুন নাম দিয়ে দিলাম A1 cos 2i6, আর এর পরিবর্তে আমরা দিয়ে দিলাম A2 sin 2i6। এটা আমি প্রথমবারের জন্য একটু নোট করে দেখিয়ে দিচ্ছি যে এখানে আমরা A1 বলতে লিখলাম C1 প্লাস C2, আর A2 বলতে লিখলাম আমরা সাপোজ IC1 মাইনাস IC2। তাহলে কি দাঁড়াচ্ছে? YC সমান কি পেলাম খেয়াল করে দেখিও। YC সমান আমাদের রেজাল্টটা কিন্তু আর এক্সপোনেনশিয়ালে নাই, আমরা যে এক্সপোনেনশিয়ালে পেয়েছিলাম এই এক্সপোনেনশিয়াল থেকে ট্রাইগোনোমেট্রিক রিলেশন ইউজ করে আমাদের সলিউশনটা চলে এসেছে ট্রাইগোনোমেট্রিক ফাংশনের মাধ্যমে। আর এটা কেবলমাত্র ওই রুটস গুলি জটিল মূল হওয়াতেই এই কাজটা হয়েছে, খেয়াল রাখতে হবে। আগের মূলগুলি জটিল ছিল না, আগের মূলগুলি ছিল রিয়েল রুটস, দ্যাটস ওয়াই দ্যাট ওয়াজ ইন টার্মস অফ এক্সপোনেনশিয়াল ফাংশন অনলি। আর এখানে আমরা রুটস গুলি পেয়েছি কমপ্লেক্স রুটস, দ্যাটস ওয়াই উই গেট YC ইন টার্মস অফ কোসাইন এন্ড সাইন। তাহলে কিভাবে পেয়েছি পর্যায়ক্রমে আমি কিন্তু এক্সপ্লেইন করেছি, তোমাদের এক্সপ্লেনেশনটা প্রথমবার মনে রাখলেই হবে, পরবর্তীতে মনে রাখতে হবে যে কমপ্লেক্স রুটস পেলে এমনটা হয়, এইটা মনে রাখতে পারলেই হবে। আর যারা ইন ডিটেলস পড়তে চাও তাহলে তোমরা এই অঙ্কটা আরো বিস্তারিত করে নিবা, আমার স্লাইডেও বিস্তারিত করে দেওয়া আছে, এইভাবেই করে নিবা। এখন আমি এটাকে আবার রিভিউ করছি। হ্যাঁ, আমাদের YC শেষ, তাহলে সলিউশন কি হবে? সলিউশন হলো সুতরাং Y সমান YC, মানটা এখানে YC বসিয়ে দিয়ে ক্যালকুলেশনটা অ্যান্সার বসিয়ে দিব। তাহলে আমাদের এই অঙ্কে শিখার কি আছে? শেখার হলো কমপ্লেক্স রুটস পাওয়াতে আমাদের অঙ্কটার প্যাটার্ন এমন হয়েছে, 2i হওয়াতে cos 2i6 হয়েছে আর sin 2i6 হয়েছে। যদি এটা 3i হতো তাহলে cos 3x হতো, এটা sin 3x হতো। বুঝাতে পেরেছি? উদাহরণ দিচ্ছি আরো ক্লিয়ার করার জন্য। C1 C2 এর পরিবর্তে A1 লিখলাম কেন স্যার? বুঝি নাই, আবার বলো। C1 প্লাস C2 এর পরিবর্তে স্যার A1 আরে লিখলাম A1 A2 কেন লিখেছি? জি স্যার। এটা হলো C1 C2 দুইটা কনস্ট্যান্ট যোগ আকৃতিতে আছে, এগুলিকে নতুন কনস্ট্যান্টে আমরা ট্রিট করতে পারি, ঠিক আছে? এই জন্য A1 A2 লিখেছি। আর আমরা যখন ডাইরেক্ট লিখবো তখন যদি C1 C2 লিখি নো প্রবলেম, ঠিক আছে? আমি আরো কতগুলি এক্সাম্পল দেখাচ্ছি। মনে করো আমরা এই অঙ্কটা থেকে কি শিখলাম? এই অঙ্কটা থেকে শিখলাম যে m এর মান যদি প্লাস মাইনাস 2i হয় তাহলে YC হলো C1 cos 2i6 প্লাস C2 sin 2i6, এমনটাই পেয়েছি। যদিও আমরা এখানে A1 A2 লিখেছিলাম, আমি বলেছি যে কনস্ট্যান্ট যে কোনো রকম লিখতে পারো, A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, নো প্রবলেম। এটাই তো পেয়েছি, তাই না? আচ্ছা, এখন এই যদি m এর মান এমন আসে, মনে করো প্লাস মাইনাস i, তাহলে YC কত হবে? C1 cos x প্লাস C2 sin x, শুধু 1, এই জন্য 1x। মনে করো m এর মান আসছে এরকম প্লাস মাইনাস √3/2i, কথার কথা, তাহলে YC কত হবে? C1 cos √3/2i6 প্লাস C2 sin √3/2i6। অর্থাৎ এখানে যে ভ্যালুটা থাকবে এই কোসাইন এবং সাইনের মধ্যে সেই ভ্যালুটাই বসবে। বুঝা যাচ্ছে? এবার আসো আমি সমন্বয় করে দিচ্ছি। সাপোজ m এর মান -2 1 3 3 প্লাস মাইনাস 2i। আমরা কিন্তু এখানে অনেকগুলো মান নিয়েছি, 1 2 3 4 5 6 6টা মান নিয়েছি। 6টা মান থেকে আমাদের YC কেমন হবে? 1 2 3 4 5 6, 6 বার কনস্ট্যান্ট বসাতে হবে। তাহলে C1 e to the power -2i6 এটা শেষ, প্লাস
c2 e to the power x, দ্বিতীয়টা শেষ। আর এই দুটা রিপিটেড রুটস, একই রকম দুইবার আসছে, তাহলে কি হবে c3 প্লাস c4x ইন্টু e to the power x প্লাস, আবার এই দুটা হলো কমপ্লেক্স রুটস, আর আমরা জানি কমপ্লেক্স রুটস হলে আসে c5 cos 2x প্লাস c6 sin 2x। বুঝতে পেরেছো? এই এক্সাম্পলটা যদি বুঝে থাকো আগের সব ক্লিয়ার। এটার জন্য এই অংশটুকুর জন্য আমরা এটা পেলাম, এই 1 এর জন্য পেলাম এই অংশটুকু, আর এই দুইটা মানের জন্য পেলাম এটা, আর এই যে কমপ্লেক্স রুটস এর জন্য আমরা পেলাম এই অংশটুকু। এগুলি ভেঙে 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 তোমাদেরকে দেখাচ্ছি যেন তোমরা মনে রাখতে পারো। ওই যে প্রশ্ন আমি কিন্তু এগুলি জিজ্ঞেস করব ভাই ভাই, আচ্ছা এম এর মান যদি এরকম হয় তাহলে ওয়াই সিটা লিখো, আর ওয়াই সি লিখতে পারা মানে তোমার কনসেপ্টটা ক্লিয়ার আছে। চলো আরো একটি অঙ্ক করি। Question: solve d square y by dx square plus 4 dy by dx plus 13y is equals to 0. তাহলে আমরা শুরুতে কি করব? let y equals to e to the power mx be a trial solution of equation 1, then auxiliary equation is, মাইক্রোফোন বন্ধ রাখো, কার মাইক্রোফোনটা শব্দ হচ্ছে? কত হয় বলো তো দেখি এরশাদ হোসেন? অক্সিলারি m square plus 4m plus 30। এম এর মান কত এবার বের করো। তোমরা কিন্তু মানগুলি ঠিকমতো বের করতে পারছো না। ক্যালকুলেটর অথবা ফর্মুলা যে কোনো ভাবে তুমি বের করতে পারো, বের করো দেখি, আমিও বের করি। আমরা যেহেতু আগের মতোই দেওয়া আছে, আমরা এম এর মান বসাবো 1, দেন এন্টার দিলাম, এম স্কোয়ারের সহগ 1 আর এম এর সহগ 4, তাহলে আমরা বসাবো 4, এন্টার দিলাম, তারপরে 13 বসাবো, 13 এন্টার দিলাম। এখানে খেয়াল করে দেখো আমার ক্যালকুলেটরটা বললাম ব্যাকডেটেড, -2 এর পরে উপরে একটা কি চিহ্ন যেন দেখা যায়, ওই চিহ্নটা দেখো লেখা আছে রিয়েল ইমাজিনারি কি রকম, হ্যাঁ ওইটা পেতে হলে শিফট দিয়ে বের করতে হবে, শিফট দিয়ে ইকুয়াল, শিফট দিয়ে ইকুয়াল দিলে ওই রেজাল্টটা দেখাচ্ছে 3i, অর্থাৎ প্রথমে ছিল 2 তারপরে 3i প্রথম ভ্যালু, অর্থাৎ আমরা পেলাম 2 প্লাস 3i একটা। আবার যদি ইকুয়াল দেই সম্ভবত এটা -2 ছিল, আর -2 -3i এই হলো আরেকটা। এইভাবে আমরা আমাদের টোটাল রেজাল্ট গুলি পাবো। আর যাদের ক্যালকুলেটর আপডেটেড তোমরা কিন্তু ডাইরেক্ট এই রেজাল্ট গুলি দেখতে পাবা, ঠিক আছে? হ্যাঁ, এই সমীকরণটার যে দুটি সমাধান এসেছে দে আর দা অলসো কমপ্লেক্স নাম্বার, এটাও কমপ্লেক্স নাম্বার, আগেরটাও কিন্তু কমপ্লেক্স নাম্বার ছিল, দুইটার মধ্যে সামান্য পার্থক্য। পার্থক্যটা কি? কিছুক্ষণ আগে যে এম এর মান পেয়েছিলাম +-2i, এর অর্থ হলো 0 +-2i, অর্থাৎ এই কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট 0, এজন্য ওইটা আসেনি ক্যালকুলেটরে, বাট এই কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট হলো -2, এটা এসেছে। এখানেও -2, এটাতেও -2, ইমাজিনের পার্ট +3i -3i। এখন আমাদের yc কত হয় দেখুন।
therefore yc c1 e to the power -2 plus 3i into x plus c2 e to the power -2 plus -3i into x. আমরা যে বেসিক ফর্মুলা সেই বেসিক ফর্মুলাই কিন্তু বারবার মানগুলি বসাচ্ছি। মাইক্রোফোন মিউট করো। দেন একটু সিম্পলিফাই করি। এখান থেকে দেখা যাচ্ছে e to the power -2x কমন যাচ্ছে, c1 e to the power 3ix plus e to the power -2x into c2 e to the power -3ix। তাহলে দুই জায়গায় একই টার্ম পেয়েছি আমরা, এই টার্মটা কমন পেয়েছি। তাহলে এক কাজ করি, টার্মটাকে আমরা কমন নিয়ে নেই, দ্যাট ইজ e to the power -2x। থাকে কি c1 e to the power 3ix plus c2 e to the power -3ix। কিছুক্ষণ আগে আমরা এরকম রুটস পেয়েছিলাম, সেটা 2 ছিল, এবং ক্যালকুলেশন করে আমরা এই টাইপের টার্ম থেকে চলে গিয়েছিলাম কোসাইন এবং সাইনে। তাহলে এটাও তো কোসাইন সাইনে চলে যাওয়া যাবে। সেই ক্ষেত্রে এটা কি লিখতে পারি যে e to the power -2x c1 c2 এর পরিবর্তে আমরা মনে করো a1 লিখলাম, কারণ সিম্পলিফাই করে আসতে হবে। a1 cos 3x plus a2 sin 3x। এই কাজটা আমি আবার বলি, কিছুক্ষণ আগে এই অংশটুকু করেছি, করে আমরা রেজাল্ট পেয়েছিলাম a1 cos 2x, যেহেতু এটা 2 ছিল, আর এখন না করে 3x বসিয়ে দিলাম আগের এক্সপিরিয়েন্স থেকে। তাহলে কি পেলাম, যখন আমরা ক্যামেরায় মনে হয় কিছু ট্রাবল হচ্ছে, হ্যাঁ, যখন আমরা রোটস গুলি রিয়েল এবং ইমাজিনারি কম্বাইন্ড আকারে পাবো, তখন রিয়েল পার্টের জন্য খেয়াল রাখতে হবে, এই রিয়েল পার্টের জন্য একটি এক্সপোনেনশিয়াল টার্ম এসেছে। রিয়েল পার্ট দুই জায়গায় কিন্তু সেম থাকে, এই রিয়েল পার্টের জন্য আমরা পেলাম একটি এক্সপোনেনশিয়াল টার্ম, আর ইমাজিনারি পোরশনের জন্য কোসাইন এবং সাইন পেলাম। এইভাবে আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ এই অঙ্কটাকে আমরা যদি এইভাবে লিখি যে m এর মান কত পেয়েছিলাম, -2 প্লাস -3i, তাহলে আমাদের yc কত, আমাদের yc হলো এই -2 হলো ইমাজিনারি পোরশন, এই ইমাজিনারি পোরশন সরি রিয়েল পোরশন, তার জন্য e to the power -2x কমন, আর এই ইমাজিনারি পোরশনের জন্য দুটি কনস্ট্যান্ট ব্যবহার করব, সাইন এবং কোসাইন ইউজ করব। সেই কনস্ট্যান্ট দুটি c1 c2 হতে পারে, a1 a2 হতে পারে, যে c1 cos 3x plus c2 sin 3x। এই হলো এই অঙ্কটার yc অ্যাট এ গ্ল্যান্স আমরা বের করলাম। তাহলে কমপ্লিট সলিউশন তো পেয়ে যাব, দ্যাট ইজ y ইকুয়ালস টু yc। আমি আরো দুই একটা yc দেখাচ্ছি এই রিলেটেড। আমাদের yc এর যে প্যাটার্ন ছিল সবগুলি শেষ হয়ে গেল, 3টা প্যাটার্ন ছিল। অর্থাৎ আমরা যদি m এর মান এমন পাই যে 2 ± i, তাহলে yc কত হবে, এটার সাথে তুলনা করে লিখবো যে -2 রিয়েল পার্ট, এর জন্য এমনটা এসেছে, তাহলে এখানে +2 রিয়েল পার্ট e to the power 2ic। এরপরে ইমাজিনারি পার্ট হলো ± i, তাহলে এটার সাথে তুলনা করলে হবে c1 cos x plus c2 sin x। তোমরা 18 জনের মধ্য থেকে এই যে মিস্টার তরিকুল, তোমার মাইক্রোফোন বন্ধ করো। আচ্ছা, মাইক্রোফোন বন্ধ না করলে কিন্তু কথা ক্লাস ঠিক মতো নেওয়া যাচ্ছে না। তাহলে আমরা কি পেলাম, জাস্ট এখান থেকে এই এক্সপিরিয়েন্সটা পেয়ে গেলাম যে m এর মান যদি এমন আসে তাহলে yc হবে এই টাইপের। আবার মনে করো তুমি m এর মান পেয়েছো এরকম যে -1/2 ± √3/2i, তাহলে yc কত হবে,
ওয়াইসি হবে e টু দা পাওয়ার মাইনাস x/2। এই যে -1/2 এর সাথে একটা x থাকে, আর হলো c1 cos √3/2x প্লাস c2 sin √3/2x। তাহলে আশা করি যদি রুটস গুলি পিওরলি কমপ্লেক্স আসে রিয়েল এবং ইমাজিনারি সহ, তাহলে রিয়েল পার্টের জন্য এক্সপোনেনশিয়াল টার্ম হয় আর ইমাজিনারি পার্টস এর জন্য কোসাইন এবং সাইন হয়। এভাবে আমাদের মনে রাখতে হবে। এবার আমি একটু বড় করে দেখাচ্ছি। মনে করো if m equals to -2 -1 -1 then 0 না, 0 না দিয়ে আমরা একটু ঘুরিয়ে দিচ্ছি। সাপোজ +-√3 এবং +-2i, আর হলো আরো দিচ্ছি যে সাপোজ -2 +-3i। অনেকগুলো মান দিয়েছি, একটা দিয়ে আমরা আমাদের সবকিছু খুঁজে পাবো। রুটস কয়টা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9, তার মানে 9টা আছে এখানে। এটা আমরা এখন ভেঙে 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 শিখবো, তাহলে আমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। দ্যাট মিন্স হাউ টু ক্যালকুলেট ওয়াইসি, দ্যাট ইজ কমপ্লিমেন্টারি সলিউশন, সেটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা বের করি ওয়াইসি এর। সুতরাং ওয়াইসি কত হবে, -2, আর কিন্তু কোনো -2 নাই, ওই -2 এর সাথে আসবে না, বিকজ দিস ইজ দ্য রিয়েল পার্ট অফ দি ইমাজিনারি কমপ্লেক্স নাম্বার। এটা আর ওইটা এক না, তাহলে হবে c1 e টু দা পাওয়ার -2x। তাহলে প্রথম অংশ আমাদের শেষ। এবার দেখো -1 -1 2 টাইমস রিপিটেড রুট। আমরা রিপিটেড রুটে শিখিয়েছিলাম c2 প্লাস x e টু দা পাওয়ার মাইনাস, দ্বিতীয়টা শেষ প্লাস। এখানে একটা কনফিউজিং রুটস আছে, ইজ ইট এ কমপ্লেক্স অর রিয়েল? এটা কি কমপ্লেক্স না রিয়েল, বাস্তব না কাল্পনিক? কমপ্লেক্স স্যার। না না, কমপ্লেক্সের তো আই নাই এখানে, কিন্তু আই নাই, খেয়াল রাখতে হবে। স্কয়ার রুট আছে, স্কয়ার রুট অফ 3 মানে বাস্তব নাই। অতএব এইটা হবে এই টাইপের, দ্যাট ইজ এই জায়গাটা একটু ছিল c4 e টু দা পাওয়ার √3x প্লাস c5 e টু দা পাওয়ার -√3x। এটা কোসাইন সাইন হবে না। কেন হবে না? বিকজ দিস ইজ রিয়েল নাম্বার, এটা কমপ্লেক্স, এটাতে কোসাইন সাইন হবে। এটা একটু ডিফারেন্ট করে দিলাম। তারপরে আসো আমাদের এই পোর্শনটুকুর জন্য আমরা পেয়ে গেলাম এইটা। ওকে, এই দুটার জন্য আমরা কি শিখেছি হলো c5 শেষ, c6 cos 2i6 plus c7 sin 2i6। c5 টা একটু দেখবেন স্যার। c5 জি স্যার, এটা মাইনাসের জন্য না স্যার? হ্যাঁ, মাইনাসের জন্য -√3x। এখানে মান দুইটা না, +√3x -√3x, c4 এর জন্য প্লাস, c5 এর জন্য এই মাইনাস কোথায় স্যার? এখানে মাইনাস দেখি না তো। এটা কি প্লাস মাইনাস খেয়াল করতে পারোনি? হ্যাঁ স্যার, সি এর মধ্যে স্যার c5 যে লিখছেন ওখানে মাইনাস কি? এটা মাইনাস দেখা যাচ্ছে না? ও স্যার, এটা বুঝতে পারছি। আচ্ছা, আমি কালার দেওয়াতে তোমার সমস্যা, ব্লাড করে দিচ্ছি। এটা মাইনাস আছে। জি স্যার, তাহলে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আর বাকি আছে কি এই অংশটুকু। তাহলে এই অংশটুকুর জন্য আমরা লিখতে পারি কি, রিয়েল পার্ট দ্যাট ইজ e টু দা পাওয়ার -2i6 কমন থাকবে, আর ইমাজিনারির জন্য 7 তো c8 cos 3x plus c9 sin 3x। এই একটি এক্সাম্পল ঠিক মতো যদি তোমরা বুঝতে পারো, আমার আজকের যে লেকচার পুরোটুকু তোমার ক্লিয়ার হয়ে যাবে।
আমি প্রায় 1 ঘন্টা 10 মিনিট এই অংশটুকু বোঝানোর চেষ্টা করেছি। এই লাইনের এই সবগুলি মডেল একটাতে আমি নিয়ে এসেছি। চলো আমরা এখন একটু স্লাইড দিয়ে একটু পড়ালেখা করি। আমার মনে হয় আজকে আমরা নতুন কিছু পড়াবো না, এটাই আরো একটু রিভিউ করব। আমরা মেথড ফর ফাইন্ডিং দা কমপ্লিমেন্টারি ফাংশন, কমপ্লিমেন্টারি ফাংশনের যে মেথডস গুলি, এগুলি কিন্তু আমি একেবারে এক্সাম্পল দিয়ে দিয়ে আলোচনা করেছি, তবে এখানেও কেস ওয়াইজ ডিসকাস করেছে। তোমরা এগুলি আশা করি বুঝবে। কেস ওয়াইজ প্রথম কেস দিয়েছে রোডস রিয়েল এবং ডিফারেন্ট রোডস হলে কিরকম হয় আমি সেটা দেখিয়েছি। রোডস রিয়েল এবং ইকুয়াল হলে কেমন হয়, এ দুটা কিন্তু আলোচনা অলরেডি করেছি। এখন তোমরা স্লাইড দেখলেও ক্লিয়ার বুঝতে পারবে যে না স্যার এগুলি পড়িয়েছেন। আর এই এক্সাম্পলস গুলি আমি অলরেডি তোমাদেরকে করে দেখিয়েছি, এগুলি আর দেখাচ্ছি না, এগুলি তোমরা নিজেরাই দেখে নিবে। এটাও আমি দেখালাম কিছুক্ষণ আগে। হ্যাঁ, ইকুয়াল রুটস এর ক্ষেত্রে, কমপ্লেক্স রুটস এর ক্ষেত্রে দেখিয়েছি। ঠিক আছে, কমপ্লেক্স রুটস পাইলে আমরা কিভাবে কাজ করি, সেই জিনিসগুলি C1 C2 কে আমরা কিভাবে A1 ধরেছি এগুলি সাইড নোট করে দিয়েছি। একেবারে লেকচারটাই আমি তোমাদের জন্য আবার রিপিট করলাম। কিভাবে এই অঙ্কটাও হুবহু কিছুক্ষণ আগের অঙ্ক, এটা আমি এই স্লাইড থেকেই আমি নিয়েছিলাম। মান পেয়েছি -2 + 3i এবং -2 - 3i। ক্যালকুলেশন ঠিক মতো করার চেষ্টা করবে। দেন তোমরা কিভাবে এগুলি আসে তা আমরা বিস্তারিত আলোচনা করলাম। এট এ গ্ল্যান্স, এক নজরে দেখি মিলাতে পারো কিনা। দেখো, আমরা m এর মান 3টা ভিন্ন ভিন্ন নিলাম। যদি m এর মান -1 3 5 হয় তাহলে yc টা কেমন হবে, এই yc টা কি বুঝতে পারো কিনা দেখো। এখানে কতগুলি প্র্যাকটিস তোমাদেরকে দেখিয়েছি। জি স্যার। যেমন m এর মান 4টা, সো yc এই মিলাছে কিনা দেখো। এর মধ্যে রিপিটেড আছে একটা, বোঝা যায়? জি স্যার। জি স্যার। এরপরে দেখো m এর মান আছে 5টা, এর মধ্যে 3টা মান একই রকম আর 2টি মান ভিন্ন তবে কমপ্লেক্স। সেই ভিন্ন মানের জন্য কোসাইন সাইন আসবে। আর রিপিটেড রুটস কিভাবে লিখতে হয় সেটা আমি ক্লাসে দেখিয়েছি। আমরা এইভাবে ক্লাস এবং স্লাইড দুটাকে একত্রে করলে আমাদের কনসেপ্টটা মোর অ্যাকিউরেট হবে, কোনো সমস্যা হবে না আশা করছি। একইভাবে এখানেও আমাদের দেখো ওইটা মনে হয় আবার একটু রিপিট আসছে। এখানে m এর মান দেখা যাচ্ছে 2 4 6টি। তো 6টি মান কিভাবে লিখতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটু মিলিয়ে নাও যেটা কিভাবে এসেছে। কোনো কোশ্চেন আছে লাস্ট এক্সাম্পলে? +-√2 is a real number, not complex number. That's why it will be exponential result. Exponential হয়েছে because √2 is real value. খেয়াল রাখতে হবে। নেক্সট, দেখো এই পেজে অনেকগুলো নাম্বার আছে, কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু আইডেন্টিফাই করো। তোমরা কি দেখতে পাচ্ছ শেয়ার? জি স্যার। দেখো বুঝতেছো কিনা, এগুলি কিন্তু এতক্ষণ পড়িয়েছি। বিভিন্ন রোডস এর জন্য আমাদের ক্যালকুলেশন গুলি কেমন হবে, হাইয়েস্ট 8টা ভ্যালু দিয়ে দেখালাম। এরপরে এখানে দেখা যাচ্ছে 6টা মান দিয়ে দেখিয়েছি, এখানে 4টা মান দিয়ে দেখিয়েছি। সো আজকের লেকচারটা
তোমরা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো, আশা করা যায় তোমাদের এই আপকামিং যে ক্লাস টেস্ট একটা এটা থেকেও কিন্তু থাকবে। ঠিক আছে, ইভেন আর আমার মনে হয় আমার লেকচারটা এখানেই শেষ হয়ে গিয়েছে, আর একটু শেয়ার বাকি আছে। আমরা কতগুলি এক্সারসাইজ নিয়েছি এতক্ষণ, তো তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখিয়েছি প্রশ্ন উত্তর আকারে এবং রুলস গুলি শিখিয়েছি, তাই না? অনুরূপভাবে, হ্যাঁ, অনুরূপভাবে এই এর উপর ভিত্তি করে এখানে আমি কয়টা, বেশি না মনে হয় নাম্বারিং, এগুলি বইয়ের নাম্বার, এই জন্য তেমন মিল নেই। বইয়ের নাম্বার থেকে 1, 2, 3, 4, 6 এবং 9, এই 6 এবং 9 আমরা এই 6টি অঙ্ক নিয়েছি। তো আশা করি সকলে প্রথম 4টা অঙ্ক ক্লিয়ারলি করতে পারবে, এতে কোনো সমস্যা নাই। বিকজ দেয়ার আর নো কন্ডিশনস, এদের মধ্যে কোনো কন্ডিশন নাই কিন্তু। আর শেষ দুটি অঙ্কে দেখো, শেষ দুটি অঙ্কে কি আছে, কন্ডিশন দেওয়া আছে। শেষের অঙ্কটাতে, স্পেশালি শেষের প্রবলেমটাতে কি দেওয়া আছে, কন্ডিশন দেওয়া আছে। আর কন্ডিশন থাকলে কিভাবে করতে হয় সেটা আমি একটু বলে দিচ্ছি, বাকিটা পরবর্তীতে আমরা ডিসকাস করব। প্রথমে 9 নম্বর অঙ্কটার প্রথমে আমরা এম এর মান কয়টা বের হবে, কে বলতে পারবো? স্যার 2টা। হাইয়েস্ট অর্ডার কত? 4। 4টা হবে স্যার। তাহলে স্যার, এম এর 4টা মান হবে। কয়টা হবে? 4টা হবে। আমি 9 নম্বর অঙ্কটা সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি, এটা একটু ডিফারেন্ট অন্যগুলোর চেয়ে। মাইক্রোফোন মিউট রাখো। আমাদের অঙ্কটা এই টাইপের ছিল, ডি টু দা পাওয়ার 4y বাই ডি এক্স টু দা পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান 0। তাহলে আমি যদি সংক্ষিপ্তভাবে করি, অক্সিলারি ইকুয়েশন আসে এম টু দা পাওয়ার 4 প্লাস এম স্কোয়ার সমান 0। তার মানে এখান থেকে এম এর 4টা মান পাবো, এটা নিশ্চিত। কয়টি মান? 4টি মান। এখন মানগুলো কি কি, তাহলে মান কিভাবে আমরা বের করব? প্রথমে কমন নিচ্ছি এম স্কোয়ার, তাহলে থাকে এম স্কোয়ার প্লাস 1। এখান থেকে আমরা এম স্কোয়ার সমান 0 পেলাম, और এম স্কোয়ার প্লাস 1 সমান 0 পেলাম। এম স্কোয়ার সমান 0 থেকে এম এর মান পাবো 0, 0, দুটি মান। এখান থেকে এম স্কোয়ার সমান 0 থেকে এম এর মান পাবো 0, 0, আর এখান থেকে এম এর মান পাবো প্লাস মাইনাস আই, প্লাস মাইনাস আই। তাহলে আমাদের কয়টা মান হলো এম এর? 4টি মান, 2টি 2টি। তাহলে আমাদের সলিউশনটা কি হবে? c1 প্লাস c2x প্লাস c3 cos x প্লাস c4 sin x, এই হলো আমাদের সলিউশন। প্রথম দুইটার জন্য c1 প্লাস c2x ইন্টু ই টু দা পাওয়ার 0 ইন্টু x, আর ই টু দা পাওয়ার 0 ইন্টু x এর মান 1, সেটা লিখি নাই। আর এই কমপ্লেক্সের জন্য কোসাইন এবং সাইন আসবে। এখন আমাদের যে প্রশ্নটা ছিল এই পর্যন্ত কিন্তু সলিউশন হয়ে গিয়েছিল, বাট প্রশ্নে আরো কতগুলি শর্ত জুড়ে দিয়েছে। শর্তগুলি কি কি? শর্তগুলি এই টাইপের, যে y0 সমান y ড্যাশ 0 সমান y ডাবল ড্যাশ 0 সমান 0, আর কি দেওয়া আছে? y ট্রিপল ড্যাশ 0 সমান দেওয়া আছে 1। তার মানে কি, এই শর্তগুলি অ্যাপ্লাই করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করতে হয়? y দেওয়া আছে, আর y ড্যাশ, y ডাবল ড্যাশ, y ট্রিপল ড্যাশ সেগুলি বের করতে হবে। আমরা কি বের করতে পারবো? y ড্যাশ একবার ডিফারেন্সিয়েশন, তাহলে থাকে c2 মাইনাস c3 sin x প্লাস c4 cos x, এটা হলো 2 নাম্বার। y ডাবল ড্যাশ এটা হবে মাইনাস c3 cos x মাইনাস c4 sin x, এটা হলো 3 নাম্বার।
আবার y ট্রিপল ড্যাশ, তাহলে কোসাইন এটা হবে c3 sin x মাইনাস c4 cos x। এই হলো 4 নম্বর। এই 1 2 3 4 চারটা শর্ত এই চারটা সমীকরণে আমরা বসাবো, বুঝতেছ? তাহলে প্রথম শর্তটা কি? প্রথম শর্তটা হলো y এর x এর মান 0 হলে y এর মান 0, প্রথম শর্ত। তাহলে 1 নাম্বার থেকে কি পাচ্ছি? when x equals to 0 y equals to 0 then 1 নাম্বার implies that 1 নাম্বার হলো রেড কালারের অংশটুকু, 0 সমান c1 প্লাস 0, x এর মান 0 হলে 0 আর cos 0 1, তাহলে থাকে প্লাস c3 sin 0 0। তাহলে আমরা কি পেলাম? এখান থেকে পেলাম c1 প্লাস c3 সমান 0। সুতরাং এখান থেকে কি পেলাম? c1 প্লাস c3 সমান 0। এটা একটা রোমান 1 দিয়ে রাখি, সলিউশন গুলো আমরা রোমান 1 দিলাম। এবার when x equals to 0 y dash equals to 0 then 2 নাম্বার implies that 2 নাম্বার হলো এটা। তাহলে 0 সমান c2 মাইনাস 0 sin 0 0, তাহলে থাকে না cos 0 1 প্লাস c4, এটা হলো রোমান 2। এরপরে আসো, আমি মুছে দিচ্ছি, বাকিটা তোমাদের জন্য রেখে দিলাম। যে when x equals to 0 y double dash সমান 0 then 3 নাম্বার implies that 0 সমান মাইনাস c3। সুতরাং এখান থেকে পাচ্ছি c3 সমান 0। এটার আর সমীকরণ দিলাম না, ডাইরেক্ট মান এসে গেছে। when x equals to 0 y triple dash সমান 1 then 4 নাম্বার implies that ট্রিপল ড্যাশ এর মান 1, তাহলে এটা আসে মাইনাস c4। সুতরাং c4 সমান পেলাম -1। তো c4 যদি -1 হয় c2 কত? c2 হবে 1, এটা 2 নাম্বার থেকে আমরা পেয়ে গেলাম। আর হলো c2 এর মান যদি 1 হয়, আচ্ছা c1 এর মান যদি 0 হয়, c3 এর মান 0 হলে c1 এর মানও 0। তার মানে 1 নাম্বার থেকে কি পেলাম? c1 সমান 0। তাহলে আমাদের মানগুলি কি দাঁড়াচ্ছে? c1 0, c2 1, c4 -1, c3 0। আমাদের যে মূল সমীকরণ ছিল y সমান c1 প্লাস c2x প্লাস c3 cos x প্লাস c4 sin x, এই জায়গায় আমরা এই মানটা বসাবো, এই মানটা বসাবো, এই মানটা বসাবো, এই মানটা বসাবো। চারটা মান যখন বসাবো তাহলে কত হয়? c1 0 আসেনি, c2 এর মান কত পেলাম? 1, দ্যাট ইজ x। c3 0 আসবে না, c4 এর মান -1 মাইনাস sin x। এই হলো আমাদের কমপ্লিট সলিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দ্যাট মিন্স শেষে একটা অ্যানালাইসিস করতে হয়েছে। সো আজকে আমরা এখানেই শেষ করছি।